গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা পশ্চিমবঙ্গ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা করছি এবং পশ্চিমবঙ্গের যে দুটি ভাগ, এক প্রাকৃতিক আর এক অর্থনৈতিক, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে কেউ বলো এই প্রাকৃতিক ভাগগুলি কি কি? বলো। ভেরি গুড। জলবায়ু, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ, তাই তো, ভূপ্রকৃতি, এগুলো এগুলো কিন্তু প্রাকৃতিকের মধ্যে পড়ছে। আর অর্থনৈতিক যে ক্রিয়াকলাপ, সেগুলো কিন্তু কৃষিজ ফসল, আমরা আগের দিনই পড়েছি কৃষিজ ফসল, যেমন ধান, গম, পাট, চা, তাই তো? আচ্ছা, আজকে কিন্তু আমরা এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে শিল্প, এই শিল্প সম্পর্কে জানবো। আচ্ছা স্টুডেন্ট, তোমরা সবাই আহ, লোহা জিনিসটা নিয়ে আশা করি পরিচিত। লোহা দেখেছো তো সবাই? ঘর বাড়ি তৈরি করতে, বিভিন্ন কলকারখানা তৈরি করতে লাগে তো। আমাদের জীবনে কিন্তু বেশিরভাগ এই কাজকর্ম লোহার সাথে যুক্ত। ভেরি গুড, লোহার নাম তোমরা শুনেছো। আচ্ছা, তাহলে স্টুডেন্ট, আজকে আমরা এই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে স্টুডেন্ট, চলো আজকে তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো স্টুডেন্ট, এই লৌহ ইস্পাত শিল্প কিন্তু একটি খনিজ ভিত্তিক ধাতব শিল্প। অর্থাৎ খনিজ ভিত্তিক কেন বলছে? তোমরাই বলো, কেউ আমাকে পারবে? বলো। ভেরি গুড, খুব ভালো বলেছো, খনি থেকে পাওয়া যায়, তাই তো? অর্থাৎ এই যে আহ, লৌহ ইস্পাত শিল্পের যে কাঁচামালগুলি, সেগুলি কিন্তু খনিজ ভিত্তিক, অর্থাৎ বিভিন্ন খনি থেকে পাওয়া যায়। তাই এটা খনিজ ভিত্তিক শিল্প। এই শিল্পে উৎপাদিত লোহা ও ইস্পাত সমস্ত ধাতুর মধ্যে সর্বাধিক ব্যবহার হয়। আমরা প্রায় সবাই প্রায় জানি যে লোহার ব্যবহার কিন্তু সর্বাধিক, তাই না? এছাড়া দেখো তামা, টিন, দস্তা, এগুলোও কিন্তু রয়েছে। কিন্তু এর থেকে সব থেকে মজবুত লোহা। তাই সমাজে বেশিরভাগ জিনিস তৈরি করতে গেলে ঘর বাড়ি লোহার প্রয়োজন হয়, তাই তো? আচ্ছা, দেখো মানুষের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে লোহার প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী ও অপরিহার্য। তাই এই বর্তমান যুগকে কিন্তু আমরা লৌহ যুগ, এবং বর্তমান যে সভ্যতা, তাকে আমরা লৌহ সভ্যতা বলবো। এছাড়া সকল শিল্পের এই যে আহ, মূল, সেই সকল শিল্পের মূল কিন্তু আবার এই লৌহ ইস্পাত শিল্প। ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে দেখো, আহ, কলকারখানা, ঘর বাড়ি, তোমাদেরই ঘরের ধর অনেক জিনিসপত্র আছে যেটা কিন্তু লোহা দিয়ে তৈরি, তাই না? অর্থাৎ গৃহস্থের যে দ্রব্য বা প্রয়োজনীয় দ্রব্য অনেক রয়েছে, সেগুলো লোহা। এছাড়া দেখো, আমরা কৃষিতে কিন্তু অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি। বলেছিলাম তো আমি আগে কৃষি পড়ার সময়, কি কি ব্যবহার হয় বলো? অত্যাধুনিক জিনিসপত্র কৃষিতে কি কি ব্যবহার হয়? পাওয়ার টিলার, ট্র্যাক্টর, এগুলো কিন্তু সব এই লৌহ থেকেই তৈরি হয়। ঠিক আছে? তাই এই লৌহ ইস্পাত শিল্প হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। তাই এই শিল্প সকল শিল্পের মূল বলা হয়। ঠিক আছে? এরপরে স্টুডেন্ট, আমরা এই যে লৌহ ইস্পাত শিল্প কাঁচামাল সম্পর্কে একটু জানবো। দেখো, কাঁচামাল মানে কি? লৌহ ও ইস্পাত শিল্পের কাঁচামাল, কাঁচামাল মানে হচ্ছে, ধরো একটা নতুন জিনিস আমি তৈরি করব, সেই জিনিসটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে, সেটাকে আমরা কি বলবো? যে উপকরণগুলোকে আমরা বলবো কাঁচামাল। অর্থাৎ ধরো তুমি একটা শাড়ি তৈরি করছো, নতুন শাড়ি তৈরি করছো। তো শাড়ি তৈরি করতে গেলে আমার কিসের প্রয়োজন হবে? সুতো। তাহলে সেই সুতোটা কিন্তু কাঁচামাল। ঠিক আছে? ঠিক তেমনই দেখো, লৌহ ইস্পাত শিল্পে কিন্তু প্রচুর কাঁচামালের প্রয়োজন হয়। সেই কাঁচামালগুলো কি, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে দেখো, লোহা ও ইস্পাত শিল্পে অশুদ্ধ বা ভারহাসশীল কাঁচামাল ভিত্তিক কিন্তু 1 টন ইস্পাত তৈরিতে 4.5 টন কাঁচামাল প্রয়োজন। তাহলে সামান্য 1 টন ইস্পাত তৈরি করতে কিন্তু 4.5 টন কাঁচামাল প্রয়োজন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই লৌহ শিল্পে
সব থেকে বেশি প্রয়োজন কিন্তু এই কাঁচামাল। ঠিক আছে, এখন দেখো কাঁচামালগুলি কি কি। মূল কাঁচামাল অর্থাৎ যেটা আসল প্রধান, আকরিক লোহা ও স্ক্র্যাপ। ঠিক আছে, জ্বালানি, কোক, কয়লা ও অক্সিজেন গ্যাস। আমরা সবাই কম বেশি জানি যে কয়লা জ্বালিয়ে কিন্তু জ্বালানি উৎপন্ন করা হয় তো, তোমরা দেখেছো? দেখেছো, ভেরি গুড। অক্সিজেনও তাই, অক্সিজেন গ্যাসের ব্যবহার করে জ্বালানি হিসেবে ব্যবহার হয়, কাঁচা শিল্প হিসাবে। এরপরে দেখো বিগালক, চুনাপাথর আর ডোলোমাইট, এই দুটি জিনিস কিন্তু লৌহ ও ইস্পাত শিল্পে ব্যাপকভাবে প্রয়োজন হয়। ঠিক আছে, লোহার সংকর অর্থাৎ ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমিয়াম, কোবাল্ট, এইসব যে সংকর ধাতুগুলি, সেগুলো কিন্তু লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার হয়। এছাড়া দস্তা, টিন, ঠান্ডা বায়ু, জল প্রয়োজন হয়। দেখো যখন লোহা তৈরি করব, তখন কিন্তু প্রচন্ড সেটা উত্তপ্ত থাকে এবং আগুনের গোলার মতো থাকে। এই আগুনের গোলাটাকে ধীরে ধীরে ঠান্ডা করার জন্য ঠান্ডা বায়ু, জলের কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট আমরা কি জানলাম যে লৌহ ও ইস্পাত শিল্পের কাঁচামালগুলি হচ্ছে আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ডোলোমাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, জল, বিদ্যুৎ, এগুলো কিন্তু লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল। দেখো পশ্চিমবঙ্গে লোহা ও ইস্পাত শিল্প বিকাশ 1874 সালে কিন্তু কুলটিতে বরাকর আয়রন ওয়ার্কস কোম্পানি স্থাপিত হয়। আচ্ছা স্টুডেন্ট, ভারতবর্ষের মধ্যে যে প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল, সেটা কিন্তু এটাই, কুলটিতে স্থাপিত হয়েছিল, বরাকর আয়রন অ্যান্ড ওয়ার্কস কোম্পানি। তাহলে তোমাদের পরীক্ষার জন্য আসতেই পারে যে ভারতের সব থেকে পুরনো বা প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছিল? তোমাদের উত্তর কি হবে বলো? কুলটিতে, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো 1937 সালে বার্নপুরে ইস্কো গড়ে উঠেছিল এবং 1959 সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কিন্তু গড়ে ওঠে। এবং এই প্ল্যান্টগুলো সময়ের সাথে বা আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে অনেকটা সম্প্রসারণ করিয়েছে নিজেদের, এবং আগের তুলনায় এদের উৎপাদন ক্ষমতাও কিন্তু অনেক বেড়েছে। ঠিক আছে, শিল্প কেন্দ্র সমূহ পশ্চিমবঙ্গে কিন্তু প্রধান দুটি ইস্পাত কারখানা রয়েছে, প্রধান রয়েছে দুটি, এবং ছোট বড় অনেক রয়েছে। হ্যাঁ, কিন্তু দুটি প্রধান রয়েছে। কি কি রয়েছে? এক, দুর্গাপুরে একটি, আর দ্বিতীয়টি হচ্ছে এই কুলটি, হীরাপুর বা বার্নপুরে। আচ্ছা, এই যে দুটি শিল্প কেন্দ্র, এই শিল্প কেন্দ্র কিন্তু দুর্গাপুরের বর্তমান নাম কিন্তু হিন্দুস্তান স্টিল লিমিটেড। ঠিক আছে, আচ্ছা, আর এর পরে রয়েছে দেখো কুলটি, হীরাপুর ও বার্নপুর, এটার কিন্তু বর্তমান নাম ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। আচ্ছা, আমরা একটু পরেই এই যে দুটো প্ল্যান্ট, এই দুটো প্ল্যান্ট সম্পর্কে বিস্তারিত জানবো। অর্থাৎ আহ, এই প্ল্যান্টের অবস্থান কোথায়, কিভাবে স্থাপিত হয়েছে, এবং এই প্ল্যান্টগুলি গড়ে ওঠার কারণ কি, সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানব। তার আগে দেখো, এই যে স্লাইডে তোমরা দেখো সেল লেখা আছে না, SAIL, এর ফুল ফর্ম কিন্তু স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই লৌহ ইস্পাত শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য কিন্তু 1954 সালে এই সংস্থাটি স্থাপিত হয়, এবং এর সদর দপ্তর কোথায়? নতুন দিল্লিতে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। লৌহ ইস্পাত শিল্পের উন্নতির জন্য 1954 সালে স্থাপিত হয় সেল, SAIL। আচ্ছা, এর সদর দপ্তর নতুন দিল্লিতে। এই সেলের কাজ হচ্ছে আহ, এর আন্ডারে বা এর তত্ত্বাবধানে অনেকগুলো লৌহ ইস্পাত শিল্প রয়েছে, এবং এই সেল সেগুলোকে দেখাশোনা করে। ঠিক আছে, বর্তমানে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় সংস্থা হচ্ছে এই লৌহ ইস্পাতের সংস্থা হচ্ছে কিন্তু JSW। এটাও কিন্তু তোমরা মনে রাখবে, JSW হচ্ছে ভারতের সর্ববৃহৎ ইস্পাত সংস্থা। আচ্ছা, এবারে স্টুডেন্ট আমরা দুটো ওই যে
বললাম দুটো ইস্পাত কারখানা, কি কি কে বলো আমাকে? দুর্গাপুরে আর একটা হচ্ছে কুলটিতে, তাই তো? এই দুটি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানি। দেখো, এক নম্বর হচ্ছে হিন্দুস্তান স্টিল লিমিটেড এবং দুর্গাপুর অ্যান্ড স্টিল প্ল্যান্ট। অবস্থান: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে পশ্চিম বর্ধমান জেলা রয়েছে, সেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে কিন্তু এই স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছে, এবং এই স্টিল প্ল্যান্টটা কিন্তু দামোদর নদীর তীরে অবস্থিত। আমরা স্টুডেন্ট জানি কিন্তু যে বেশিরভাগ শিল্প কেন্দ্রগুলি কিন্তু নদীর তীরে গড়ে ওঠে। তার কারণ কি, কেউ বলো আমাকে? ভেরি গুড। প্রতিটা শিল্পে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই তো? তাই জন্য বেশিরভাগ শিল্পকেন্দ্র নদীর তীরে অবস্থিত। আমাদের দামোদর নদীর তীরেও কিন্তু এই হিন্দুস্তান স্টিল লিমিটেড বা দুর্গাপুর যে ইস্পাত কেন্দ্র, সেটাও কিন্তু অবস্থিত। দেখো, স্থাপন এবং উদ্যোগ: ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতায় কিন্তু আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1959 সালে এটি স্থাপিত হয়। স্থাপিত হচ্ছে কিন্তু 1959 সালে, এবং এর যে উৎপাদন শুরু হচ্ছে, সেই উৎপাদনটা শুরু হয় 1962 সালে। ঠিক আছে? তাহলে যদি পরীক্ষায় আসে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর স্টিল কোম্পানি তৈরি হয়, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় 1959 সাল, এটা মনে রাখবে তোমরা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বিশেষত্ব। কি বিশেষত্ব রয়েছে? এটি একটি কয়লা ভিত্তিক রাষ্ট্রায়ত্ত ইস্পাত ও সংকর ইস্পাত কারখানা। স্টুডেন্ট, তোমরা মনে রাখবে বা এটা খাতায় নোট ডাউন করতে পারো যে সংকর ইস্পাত উৎপাদনে আমাদের এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ভারতের মধ্যে সর্ববৃহৎ। ঠিক আছে? সংকর ইস্পাত উৎপাদনে ভারতের মধ্যে সর্ববৃহৎ কি? এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। একে ভারতের রুট বলা হয়। আচ্ছা, ভারতের রুট কেন বলা হয়, কেউ বলতে পারবে আমাকে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, শোনো। দেখো, জার্মানির রাইন নদীর তীরে কিন্তু এই রুর অঞ্চল অবস্থিত। ওই জার্মানির রুর অঞ্চলের সাথে আমাদের দুর্গাপুরের খানিকটা মিল পাওয়া যায়। তার জন্যে, তারই নাম অনুসারে কিন্তু আমরা এই দুর্গাপুরকে ভারতের রুর অঞ্চল হিসেবে জানি। কি এরম মিল? দেখো, ভৌগোলিক অবস্থানগত, নদীর পাশে, রাইন নদীর পাশে, এদিকে আমাদের দামোদর নদীর পাশে। ঠিক আছে? এছাড়া যে কয়লা খনিজ ভিত্তিক যেগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু এই অঞ্চলে সমৃদ্ধ, রাইন অঞ্চলে সমৃদ্ধ, রুড় অঞ্চলে তেমনি আমাদের দুর্গাপুরেও সমৃদ্ধ। এইসব কারণের জন্য সাদৃশ্য খুঁজে পাওয়া যায় জার্মানির রুড় অঞ্চল এবং ভারতের দুর্গাপুর। তাই আমরা দুর্গাপুরকে কিন্তু ভারতের রুড় হিসেবে চিনি। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, দেখো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার কারণ। আচ্ছা, তোমরা আমাকে কেউ বলো, কোনো একটা শিল্প অঞ্চল বা শিল্প কেন্দ্র ও ইস্পাত কেন্দ্র গড়ে উঠতে গেলে কি কি প্রয়োজন হয়? একটু আগে কিন্তু আমি আলোচনা করেছি। কাঁচামাল, ভেরি গুড। এই কাঁচামালের মধ্যে কিন্তু আসছে আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ। এইগুলোকে আমরা কি বলবো? কোন শিল্পের, লৌহ শিল্পের কাঁচামাল। ভেরি গুড। দেখো, তোমরা ডান দিকে ছবিটা লক্ষ্য করবে একটু ভালো করে। আকরিক লোহা উড়িষ্যার ময়ূরভঞ্জ এবং ঝাড়খণ্ডের সিংভূম থেকে কিন্তু প্রচুর পরিমাণে আকরিক লোহা পাওয়া যায়, এবং সেটা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে 200-300 কিলোমিটারের মধ্যে। তাই ট্রেন বা সড়ক পথের মাধ্যমে কিন্তু এই কয়লা আমাদের এই এই ইস্পাত কেন্দ্রে এসে পৌঁছায়। ঠিক আছে? দেখো তোমরা ছবিটা, এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, নীল মতো কালার দেওয়া রয়েছে, দেখো, দেখতে পেয়েছো? হ্যাঁ, নিচের দিকে দেখো উড়িষ্যা রাজ্য রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা অনেক লৌহ আকরিক নিয়ে আসছি, এবং ঝাড়খণ্ড রাজ্য থেকে, সিংভূম থেকে কিন্তু আকরিক লৌহ আমরা আমাদের এই ইস্পাত কেন্দ্রে নিয়ে আসি। আচ্ছা, কয়লা, ঝরিয়া, বরাকর, রানীগঞ্জ কয়লা খনি থেকে কয়লা আসে। প্রচুর কয়লা কিন্তু এই শিল্পে প্রয়োজন হয় জ্বালানি হিসাবে। তাই দেখো, পাশাপাশি দেখো ওই উপরের দিকে ছবিটা দেখো তোমরা, কয়লা লেখা রয়েছে এবং সেটা ঝরিয়া, ধান
ধানবাদ, বোকারো এইসব অঞ্চল থেকে কিন্তু আমাদের এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আসছে চুনাপাথর ও ডলোমাইট। ওড়িশার বীরমিত্রপুর ও হাতিবাড়ি থেকে ডলোমাইট আসছে। চুনাপাথর ওড়িশার বীরমিত্রপুরে সব থেকে ভালো পাওয়া যায়। সেই চুনাপাথর সড়কপথ বা রেলপথের মাধ্যমে কিন্তু এই ইস্পাত কারখানায় এসে পৌঁছায় এবং কাঁচামাল হিসেবে গৃহীত হয়। ম্যাঙ্গানিজ, ওড়িশার গাংপুর অঞ্চলে প্রচুর ম্যাঙ্গানিজ পাওয়া যায়, যা এই ইস্পাত শিল্প গড়ে ওঠার অন্যতম কারণ। এছাড়া আর কি কি লাগে? জল, দামোদর নদীর জলের সুবিধা। যেহেতু এই লৌহ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত কেউ বলো আমাকে? দামোদর নদী। আচ্ছা, এই দামোদর নদীর থাকায় কিন্তু জলের যে যোগান শিল্পে সেটা কিন্তু সম্ভব হয়েছে। 6 নম্বর দেখো, বিদ্যুৎ। নিজস্ব তো বিদ্যুৎ রয়েছে এবং তার পাশে ডিভিসি তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ কেন্দ্রও কিন্তু এই লৌহ শিল্প গড়ে ওঠার অন্যতম কারণ। আহ, আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, লৌহ ইস্পাত শিল্প কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়। ঠিক আছে? এই বিদ্যুৎ সরবরাহ যদি ঠিকঠাক না হয় তাহলে এই শিল্প মূলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। ডিভিসি রয়েছে আশেপাশে, দামোদর নদীর দামোদর ভ্যালি কর্পোরেশন, সেখান থেকে তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ আসছে, যা এই শিল্পকে গড়ে উঠতে সাহায্য করেছে। এবারে পরিবহন দেখো, পূর্ব রেলপথ, দামোদরের খালপথ এবং 2 নম্বর জাতীয় সড়ক। এই যে আমি কাঁচামালগুলো, বিভিন্ন যে খনিজ ভিত্তিক শিল্প, সেই খনি থেকে আমি কি করে আহ, আমাদের কয়লা কয়লা না সরি যেখানে লোহা তৈরি হচ্ছে, লৌহ ইস্পাত কেন্দ্র, সেখানে নিয়ে আসবো। তার জন্য আমার রেলপথ ভালো হওয়া চাই। নদীর মাধ্যমেও কিন্তু আমরা নিয়ে আসতে পারি এবং 2 নম্বর জাতীয় সড়ক, তার মাধ্যমেও কিন্তু আমরা এই কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, ডলোমাইট এইসব জিনিস কিন্তু আমরা আমাদের শিল্প কেন্দ্রে নিয়ে আসতে পারছি। 2, দেখো বন্দর, কলকাতা ও হলদিয়া বন্দরের সুবিধা। এই যে শিল্প কেন্দ্রে যে অসংখ্য লৌহ ইস্পাত উৎপন্ন হচ্ছে বা তৈরি হচ্ছে লোহা, সেইগুলো তো আহ, বিভিন্ন জায়গায় পাঠাতে হবে বা বিদেশেও যদি যায় তার জন্য পরিবহন ব্যবস্থার মাধ্যমে জাহাজের মধ্যে যাবে। তাহলে এই পাশাপাশি কিন্তু আমাদের কলকাতা ও হলদিয়া বন্দর রয়েছে, সেই বন্দরের সাহায্যে কিন্তু সেটা বিদেশে এবং সমগ্র ভারতে রপ্তানি করা হয়। ঠিক আছে? এবারে স্টুডেন্ট দেখো, এই যে আমাদের লৌহ ইস্পাত কেন্দ্র দুর্গাপুর, তার উৎপাদন ক্ষমতা কত? বার্ষিক 18 টন, সরি, বার্ষিক 18 লক্ষ টন, 3.6 লক্ষ টন লোহাপিণ্ড ও 6.4 লক্ষ টন বিক্রয়যোগ্য ইস্পাত এবং 2.6 লক্ষ টন সংকর ইস্পাত তৈরি করে। আচ্ছা, তোমরা আমাকে বলো, এই যে সংকর ইস্পাত তৈরিতে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বা সর্ববৃহৎ কারখানা কোনটি? ভেরি গুড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তাই তো? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট। তাহলে দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা কুলটি, হীরাপুর বা বার্নপুরের যে কোম্পানিটা। অবস্থান, এটি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের দামোদর নদীর তীরেও গড়ে উঠেছে। তাহলে আগেটা যেটা আমরা দুর্গাপুরে পড়লাম, সেটা কোন নদীর তীরে? সেটাও কিন্তু দামোদর নদীর তীরে, তাই তো? আচ্ছা, এই যে কোম্পানি, এই ইসকো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এর ফুল শর্ট ফর্ম কিন্তু ইসকো। আচ্ছা, এই যে স্থাপন বা এই উদ্যোগ সম্পর্কে আমরা একটু জানবো। 1874 সালে কুলটিতে বরাকর আয়রন কোম্পানি স্থাপিত হয়। এরপর 1918 সালে হীরাপুরে স্টিল কর্পোরেশন অফ বেঙ্গল স্থাপিত হয় এবং 1937 সালে বার্নপুরে কিন্তু ইসকো নামে এক বেসরকারি উদ্যোগে একটি কোম্পানি গড়ে ওঠে এবং এই যে তিনটে কোম্পানি আমরা পড়লাম, এই তিনটে কোম্পানি 1952 সালে সংযুক্ত হয়, অর্থাৎ তিনটে কোম্পানি একসাথে হয়ে যায় এবং একসাথে হয়ে এর নাম হয় ইসকো, অর্থাৎ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। আচ্ছা, 2007 সালে কিন্তু স্টুডেন্ট
যে আমরা একটু আগে পড়লাম সেল, SAIL, সেই সেলের অধীনস্থ কিন্তু হয় এই কোম্পানিটি। অর্থাৎ এর সমস্ত রকম দেখভাল কিন্তু সেল দ্বারাই হয়ে থাকে। আচ্ছা, সেলটা যে আমি বললাম সেল দ্বারা হয়ে থাকে, সেলের সদর দপ্তর কোথায় কেউ বলো আমাকে? আমি একটু আগে বলেছি। ভেরি গুড, নতুন দিল্লিতে, তাই তো? আচ্ছা, বিশেষত্ব কি? এটি কয়লা ভিত্তিক এবং ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। তাহলে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত, কুলটিতে, তাই তো? আচ্ছা, দেখো তোমরা ডান দিকের ছবিটা, প্রথম এই কারখানা কিন্তু আধুনিক আধুনিক লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্র কিন্তু ছিল এই কুলটি। ডান দিকে একটা পুরোনো ছবি দেখতে পাচ্ছ, এটা কিন্তু তৈরি হওয়ার সময়কার ছবি। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, এই যে ইস্কো, এই ইস্কো গড়ে ওঠার পিছনে কিছু কারণ ছিল। সে কারণগুলো কি? নিশ্চয়ই কাঁচামাল, আমরা আগে যেরকম পড়ে আসলাম সেগুলি। তাহলে তোমরাই বলো কি কি? আকরিক লোহা, তাই তো? হ্যাঁ, উড়িষ্যার সিংভূম এবং ময়ূরভঞ্জ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আকরিক লোহা আসে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা ডান দিকের ছবিটা লক্ষ্য করো, একদম উপরের দিকে দেখো যে জায়গাটা কালো করে আছে, বার্নপুর, কুলটি লেখা রয়েছে না? এই অঞ্চলগুলো কিন্তু একসাথেই এই ইস্কো স্থাপিত হয়েছে। এবং এর আশেপাশে দেখো এই অ্যারো চিহ্ন দেওয়া রেল লাইনের মাধ্যমে কিন্তু বীরমিত্রপুর, নোয়ামুন্ডি, ঠিক আছে, এইসব জায়গা থেকে কিন্তু প্রচুর কাঁচামাল এই শিল্পকেন্দ্রে এসে পৌঁছায়। আর একদম উপরে দেখো, কয়লা কোত্থেকে আসে আমাদের, বলো? রানীগঞ্জ, ঝরিয়া, তাই তো? এই ঝরিয়াটা কিন্তু একদম উপরে। এই শিল্পকেন্দ্র থেকে সবই 100, 200 বা 300 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, আকরিকগুলো আমরা জানলাম, এবার জানলাম কোক কয়লা স্থানীয় রামনগর ও রানীগঞ্জ এবং ঝরিয়া থেকে কিন্তু এটি সরবরাহ হয়। তাহলে এই যে দুর্গাপুর বা এই যে কুলটি যে জায়গাটা, এই কুলটি কিন্তু রানীগঞ্জ বা আসানসোলের কাছাকাছি, একদম আমরা একটু আগেই পড়লাম আসানসোলে অবস্থিত। তাই সেখানকার কয়লা কিন্তু খুব সহজেই এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে নিয়ে আসা যায়। তার ফলে এটা কিন্তু গড়ে উঠেছে। চুনাপাথর ও ডলোমাইট, উড়িষ্যার বীরমিত্রপুর এবং গাংপুর থেকে কিন্তু প্রচুর পরিমাণে চুনাপাথর ও ডলোমাইট কি হয়, এই কেন্দ্রে আসে, তাই তো? আচ্ছা, ম্যাঙ্গানিজ দেখো, ঝাড়খণ্ডের সিংভূম ও উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, যেটা লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজন, সেটা কিন্তু পাওয়া যায়। এছাড়া জল, আমি আগেই বলেছি যে এই যে ইস্কো কোম্পানিটা, সেটা কিন্তু দামোদর নদীর তীরে অবস্থিত, তাই জলের কোনো কিন্তু অসুবিধা হয় না। বিদ্যুৎ, তোমরাই বলো আমাকে, দামোদর নদীর তীরে অবস্থিত, তাহলে কোথা থেকে বিদ্যুৎ পাবে? ভেরি গুড, ডিভিসি থেকে, তাই তো? ডিভিসির ফুল ফর্ম কেউ জানো? জানো না, আমি বলে দিচ্ছি শোনো। দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা দামোদর নদীর উপরে বাঁধ দেওয়া হয়েছিল বন্যা নিয়ন্ত্রণের জন্য। ওই অঞ্চলে কিন্তু প্রচুর আগে বন্যা হতো, নদীর উপরে বাঁধ দিয়ে যাতে বন্যা নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য এই ডিভিসি তৈরি করা হয়েছিল। বর্তমানে এখানে থেকে প্রচুর তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যা পাশের শিল্পকেন্দ্রে যাচ্ছে পরিবহন। দেখো, পূর্বে যে আমাদের যে উত্তর পূর্ব রেলপথ, সেই রেলপথের মাধ্যমে কিন্তু পরিবহনের খুব সুবিধা রয়েছে, ও 2 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে পরিবহনের সুবিধা। আচ্ছা, উৎপাদন ক্ষমতা, অর্থাৎ কত বছরে এই কোম্পানি কত টন লোহা উৎপন্ন করে, সেটা আমরা দেখি চলো। বার্ষিক 4 লক্ষ টন লোহা পিণ্ড উৎপন্ন করে, এবং 3.5 লক্ষ টন, হচ্ছে 3.5 লক্ষ টন ইস্পাত পিণ্ড তৈরি করে, ও 3 লক্ষ টন বিক্রয়যোগ্য, অর্থাৎ বিক্রয়ের জন্য যে 3 লক্ষ টন ইস্পাত তারা প্রতি বছর উৎপন্ন করছে। ঠিক আছে, দেখো পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন, অর্থাৎ বছরে
কত উৎপাদন করছে লৌহ ইস্পাত কেন্দ্রগুলো? রাজ্যের মোট লোহা ও ইস্পাত উৎপাদনের পরিমাণ 41.23 লক্ষ টন। ঠিক আছে। আচ্ছা, দুটি যে প্রধান শিল্প কারখানা রয়েছে সে দুটো তো উৎপন্ন করছেই, এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গে 50টারও বেশি তোমার রয়েছে তো স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে 50টিরও বেশি, যেটি কিন্তু বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে যে ছোট ছোট স্পঞ্জ আয়রন কারখানা গড়ে উঠেছে। ঠিক আছে। এছাড়া মাঝারি ইস্পাত কারখানাও কিন্তু আমাদের রাজ্যে প্রচুর রয়েছে, সেগুলো থেকে কিন্তু লৌহ ইস্পাত বছরে বছরে কিছুটা হলেও উৎপন্ন হয়। ঠিক আছে। এরপরে দেখ, পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প উন্নতি লাভের কারণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে আগে দুটো শিল্পাঞ্চল পড়লাম বা শিল্প ইস্পাত কোম্পানি পড়লাম, সেটা গড়ে উঠতে যে কারণগুলো কিন্তু লাগে, এটাও কিন্তু ঠিক তেমন, কারণ ওগুলোই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে। দেখো, তোমরা তার আগে আমাকে বলো, ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? ভেরি গুড, ছোটনাগপুর মালভূমি। এটা তোমরা কোথায় পড়েছিলে? পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়ার সময় পড়েছিলে, তাই না? হ্যাঁ। দেখো, এই ছোটাপুর মালভূমিতে কিন্তু প্রচুর পরিমাণে এই শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায়। আর এই শিল্পের উন্নতির মূল কারণ হচ্ছে এই মালভূমি অঞ্চলের কাঁচামাল। তাই ভারতের মধ্যে এই ছোটনাগপুর মালভূমিকে কিন্তু খনিজ ভান্ডার বলা হয়, তাই তো? দেখো, এবারে হচ্ছে আকরিক লোহা। এই যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে আকরিক লোহা পাওয়া যায়, এবং আমার শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের আশেপাশের যে রাজ্যগুলো উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে কিন্তু আকরিক লোহা প্রচুর পরিমাণে আমাদের রাজ্যে নিয়ে এসে এই শিল্পকেন্দ্র উন্নতি লাভ করানো হয়। দুই কি, কয়লা। আমাদের রাজ্যে ঝরিয়া রয়েছে আশেপাশেই, পাশেই রয়েছে ঝরিয়া কয়লা খনি, সেখান থেকে কয়লা আসে পাশের রাজ্যে। এর ছাড়া আমাদের রাজ্যের রানীগঞ্জ রয়েছে, আসানসোল রয়েছে, সেখানেও কিন্তু পর্যাপ্ত কয়লা পাওয়া যায়, যা কিন্তু আমাদের এই শিল্পে বা পশ্চিমবঙ্গ লৌহ ইস্পাত শিল্পে গড়ে তুলতে যথেষ্ট সাহায্য করেছে। আচ্ছা, চুনাপাথর ও ডলোমাইট। দেখো, পালামৌ জেলা, সিংভূম জেলা, এই সব জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে চুনাপাথর ও ডলোমাইট পাওয়া যায়, যেটা সড়ক পথে বা রেলপথের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গ আমাদের নিয়ে আসা হয়, ফলে পশ্চিমবঙ্গের শিল্পের উন্নতি ঘটেছে। এরপরে দেখ, 4, ম্যাঙ্গানিজের প্রাচুর্য। ঠিক আছে। ম্যাঙ্গানিজ কিন্তু ময়ূরভঞ্জ, তারপরে সিংভূম, এইসব অঞ্চলে পাওয়া যায়। সেখান থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সেগুলো পরিবহনের মাধ্যমে আসে এবং ইস্পাত কারখানায় ইস্পাত তৈরিতে সাহায্য করে। সুলভ জল, আমরা আগেই জেনেছি আমাদের যে বেশিরভাগ শিল্প লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র সেগুলো কিন্তু আহ, দামোদর নদীর তীরে গড়ে উঠেছে, তাই তো? ভেরি গুড, হ্যাঁ, দামোদর নদীর তীরে। এই দামোদর নদীর তীরে গড়ে ওঠার ফলে জলের কিন্তু অভাব হয় না। আর আমরা সকলেই জানি শিল্প কিন্তু জল ছাড়া অসম্ভব, অর্থাৎ যে কোনো শিল্পেই জলের কিন্তু প্রয়োজন, তাই না? আচ্ছা, আহ, পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি, কেউ আমাকে বলো এই পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি কোত্থেকে আমরা পাচ্ছি? একটু আগেই কিন্তু আমরা বলেছি, বলো দেখি তোমরা কতটা শুনছো, বলো পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি। ভেরি গুড, হ্যাঁ, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, তাই তো? আচ্ছা, হ্যাঁ, ডিভিসি থেকে আমরা তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ পাচ্ছি। এছাড়া আশেপাশে এই যে পাঞ্চেত, তিলাইয়া ড্যাম ইত্যাদি থেকেও কিন্তু জলবিদ্যুৎ এইসব ইস্পাত কারখানায় সরবরাহ করা হয়, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্প উন্নতি ঘটেছে লৌহ শিল্পের। আচ্ছা, উন্নত পরিবহন ব্যবস্থা। দেখো, তোমরা ডান দিকে একটা ছবি দেখো, নিচের দিকে যে ছবিটা আছে, এটা হচ্ছে জাতীয় সড়ক 2, 2 নম্বর জাতীয় সড়ক। এই সড়কের মাধ্যমে কিন্তু আহ, বিভিন্ন জায়গা থেকে যে শিল্পের কাঁচামাল সেগুলো নিয়ে আসা হয়, এবং
ইস্পাত তৈরি হওয়ার পর সেটা কিন্তু বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় এই সড়কপথের মাধ্যমে। ঠিক আছে? শুধু যে ২ নম্বর জাতীয় সড়ক তা না, ২, ৩, ৫ এই জাতীয় সড়কগুলো কিন্তু এই শিল্পের উন্নতি লাভের অন্যতম কারণ। এছাড়া আহ, পূর্ব রেলওয়ে, উত্তর পূর্ব রেলওয়ে, এই রেলওয়ের মাধ্যমে কিন্তু ও, যে বিভিন্ন কাঁচামাল সরবরাহ হয়, এছাড়া আমাদের সারা দেশের মধ্যে আহ, এই লৌহ ইস্পাত শিল্প কিন্তু এখান থেকে জিনিস তৈরি হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। বন্দরের নৈকট্য বলো তোমরা, কাছাকাছি বন্দর কি রয়েছে বলো? বলেছি আমি একটু আগে। ভেরি গুড, কলকাতা বন্দর। আর একটা বন্দর আছে বলো? আচ্ছা, কলকাতা আর হলদিয়া বন্দর। দেখো স্টুডেন্ট, এই দুটো বন্দর বাদেও কিন্তু যে উড়িষ্যার পারাদ্বীপ রয়েছে, সেই বন্দরের সাহায্যেও কিন্তু এই লোহ শিল্পের যে উৎপন্ন দ্রব্য, সেগুলো কিন্তু সারা বিশ্বে রপ্তানি করার সুবিধা হয়। তাই শিল্পাঞ্চলে কাছাকাছি বন্দর থাকা কিন্তু খুব জরুরি, তাই তো? আচ্ছা, সমৃদ্ধ বাজার। এই যে শিল্পে যে আহ, ইস্পাত তৈরি হচ্ছে বা লোহা তৈরি হচ্ছে, সেটা কিন্তু বাজারে বিক্রি হয়, এবং এর চাহিদা না থাকলে কিন্তু এটা উৎপন্ন হয় না। আচ্ছা, এর চাহিদা কিন্তু আমাদের বর্তমান যুগে খুব বেশি। তাই আমরা এই যুগকে লৌহ যুগ বলি। কি কি কাজে লোহা ব্যবহার হয় বলো তোমরা কেউ আমাকে? আমি একটু করেই বলেছি, বলো লোহা কি কি কাজে ব্যবহার হয়? কলকারখানা নির্মাণ, ভেরি গুড। ঘর বাড়ি নির্মাণ, ভেরি গুড। এই তো বলো। আর ঘরের বিভিন্ন সামগ্রী হতে পারে, কৃষিক্ষেত্রে যে যন্ত্রপাতি তৈরি হয় সেগুলোও হতে পারে, তাই না? হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গ শিল্পাঞ্চল, এর আশেপাশে কিন্তু জামশেদপুর, আসানসোল, দুর্গাপুর ইত্যাদি ইস্পাত যে বিপুল চাহিদা, সেইগুলো কিন্তু এই পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকে গড়ে তুলতে অনেকখানি সাহায্য করেছে। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট আমরা কি জানলাম? পশ্চিমবঙ্গের এই লৌহ ইস্পাত শিল্পের মোট উৎপাদন কত বলো? ভেরি গুড, 41.23 লক্ষ টন, তাই তো? আচ্ছা, আর কি জানলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য লৌহ ইস্পাত শিল্পে এত উন্নত কিভাবে হয়েছে, তার কারণগুলো। আচ্ছা, এরপরে আমরা এই লৌহ ইস্পাত শিল্পের কিন্তু কিছু সমস্যা জানবো। দেখো, আমরা কিন্তু স্টুডেন্ট পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পে পড়ার সময় জেনেছিলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সর্ববৃহৎ দুটি লৌহ ইস্পাত কারখানা রয়েছে, এবং সেখানে প্রচুর পরিমাণে ইস্পাত উৎপন্ন হয়, তাই তো? আচ্ছা, এসবের পাশাপাশি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পে কিছু কিছু সমস্যাও দেখা দিয়েছে। সেই সমস্যাগুলি কি কি, সেগুলো আমরা পরপর আলোচনা করব। ১ নম্বর দেখো, কোক কয়লার অভাব। অর্থাৎ আমাদের এখানে যে কোক কয়লা পাওয়া যায় না তা না, কোক কয়লা যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, কিন্তু সেই কোক কয়লার কিন্তু আহ, নিকৃষ্ট মানের হয়ে থাকে। ঠিক আছে? অর্থাৎ উৎকৃষ্ট মানের নয়, ভালো কোক কয়লাগুলো নয়। হুম, যার ফলে কিন্তু উৎপাদনও হ্রাস পায়। এছাড়া উৎকৃষ্ট মানের যদি আমি কোক কয়লা আমদানি করি, তাহলে কিন্তু আমার ইস্পাতের উৎপাদন ব্যয়ও কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাবে। ফলে এটি একটা মারাত্মক সমস্যা। ২, কাঁচামালের নিম্নমান। দেখো, ভারতীয় লৌহ আকরিকে যে সিলিকন, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, হ্যাঁ এইসব যে, এছাড়া ছাই, যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার ব্যবহার হচ্ছে। এর ফলে যে ইস্পাতটা তৈরি হচ্ছে সেটা কিন্তু উৎকৃষ্ট মানের হচ্ছে না, তাই তো? আচ্ছা, ৩ নম্বর দেখো, অনুন্নত প্রযুক্তিবিদ্যা ও পুরনো যন্ত্রপাতি। সেই ব্রিটিশ আমলের থেকেই কিন্তু এই ইস্পাত কারখানাগুলো গড়ে উঠেছিল। তার ফলে এর প্রযুক্তিগত বিদ্যায় কিন্তু এখনো এ পিছিয়ে রয়েছে, যার ফলে এর উৎপাদন ক্ষমতা কিন্তু দিনের পর দিন হ্রাস পাচ্ছে, এবং যে ইস্পাত তৈরি হচ্ছে তার গুণমানও কিন্তু হ্রাস পাচ্ছে। পুরনো যন্ত্রপাতি দিয়ে যদি আমি
আহ, এই কারখানা চালাই, তাহলে দেখবে এর বিদ্যুৎও কিন্তু অনেক বেশি লাগবে, তাই না? এবং কাঁচামাল যে লাগবে তার পরিমাণও কিন্তু বেশি লাগবে। আধুনিকতার ছোঁয়া না লাগলে শিল্প কিন্তু কখনোই উন্নত লাভ করতে পারে না। আমাদের রাজ্যে এখন অনেক কারখানা রয়েছে যেগুলো কিন্তু এই অনুন্নত প্রযুক্তিবিদ্যা এবং পুরনো যন্ত্রপাতির জন্য দিনের পর দিন শিল্পটা মার খাচ্ছে। অর্থাৎ শিল্পটা উৎপাদন ক্ষমতা এবং তার গুণমান দুটোই কিন্তু হ্রাস পাচ্ছে, এবং এর ফলে এই শিল্প কারখানাগুলি দিনের পর দিন রুগ্ন হয়ে পড়ছে। ঠিক আছে? ৪ নাম্বার দেখো, ত্রুটিপূর্ণ পরিচালন ব্যবস্থা। রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলি রয়েছে সেইগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে সরকারি যে নীতি বা সরকারি নিয়ন্ত্রণ, আমলাতন্ত্র বা রাজনৈতিক যে একটা প্রভাব, নেতা মন্ত্রী এদের যে একটা প্রভাব, তার ফলে কিন্তু এর রুগ্নতা দিনের পর দিনের রুগ্নতা বেড়েই চলেছে, এবং এর ফলে বিভিন্ন শ্রমিক অসন্তোষ বা নিজেদের মধ্যে কোলাহলের ফলেও কিন্তু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে পশ্চিমবঙ্গে লোহিত শিল্পের সমস্যা দেখা দিচ্ছে এর ফলে। নাম্বার ৫, দেখো ৫ নাম্বার দেখো, মালিক কর্মচারী সংঘাত। আচ্ছা, তোমরা টিভিতে বা নিউজ পেপারে মাঝে মাঝেই দেখেছো যে কোনো কলকারখানার সামনে দেখবে চাবি তালা মেরে দিল, বা সামনে বসে অনেকে ধর্মঘট করছে, করে তো? দেখেছো? দেখেছো। আচ্ছা, এর ফলেও কিন্তু লোহিত শিল্পের সমস্যা দেখা যায়। দেখো, মালিক আর কর্মচারীদের নানা বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হতেই পারে। টাকা পয়সা, মজুরি ইত্যাদি নিয়ে যদি সমস্যা দেখা দেয়, তাহলে শ্রমিকরা কিন্তু সরাসরি ধর্মঘটে যায়। আর লৌহ ইস্পাত শিল্পে কিন্তু প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়। তাদের সাথে মালিকের সংঘর্ষ হলে তারা ধর্মঘটে চলে যায়, অর্থাৎ কাজ পুরোপুরি বন্ধ করে দেয়। যার ফলে উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যায় এবং আর্থিকভাবে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আচ্ছা, এটা গেল পশ্চিমবঙ্গ লৌহ ইস্পাত শিল্পের সমস্যা। এখন দেখো পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের সম্ভাবনা ও ভবিষ্যৎ। দেখো স্টুডেন্ট, আমরা কিন্তু ছোটনাগপুর মালভূমির কাছাকাছি অবস্থান করছি, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এছাড়া আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ অসংখ্য নদ নদী অর্থাৎ জলের প্রাচুর্য রয়েছে। বিদ্যুৎ, আহ, জলবিদ্যুৎ বা তাপবিদ্যুতের কিন্তু অনেক সুবিধা রয়েছে, তাই না? তাহলে আমাদের কিন্তু এই লৌহ ইস্পাত শিল্পের ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল, তাই তো? আচ্ছা, দেখো পয়েন্টগুলো। ১ নম্বর পয়েন্ট, কাঁচামালের প্রাচুর্যের জন্য নতুন নতুন প্ল্যান্ট নির্মাণের সুযোগ। একটু আগেই বললাম যে আমাদের ছোটনাগপুর মালভূমির অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে, যার ফলে কাঁচামালের কিন্তু আমাদের অভাব হয় না। এই কাঁচামালের হচ্ছে কোনো শিল্পের মূল ভিত্তি বা প্রধান চাহিদা, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ফলে আমাদের এই শিল্প বা লৌহ ইস্পাত শিল্পের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। ২ নম্বর দেখো, লৌহ ইস্পাতের সমৃদ্ধ অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার। আচ্ছা, এই যে শিল্প আমরা লৌহ ইস্পাত শিল্পের মাধ্যমে লোহা উৎপন্ন করছি, এটা কিন্তু বাজারে বিক্রি করার জন্যই হচ্ছে। এর চাহিদা কিন্তু সারা বিশ্ব জুড়ে বিপুল চাহিদা। তুমি দেখো, একটা ঘর বাড়ি, ছোট সামান্য ঘর বাড়ি তৈরি করতেও কিন্তু লোহা লাগে। তার বড় বড় কলকারখানা, কৃষিজ বিভিন্ন আহ, যন্ত্রপাতি, এছাড়া রেলগাড়ি, জাহাজ নির্মাণ, হ্যাঁ, অসংখ্য যানবাহন তৈরি করতেও কিন্তু আমাদের এই লোহা লাগে। ফলে এর কিন্তু বৈদেশিক বাজার এবং অভ্যন্তরীণ যে আমাদের যে বাজার, তার কিন্তু চাহিদা খুব বেশি। আচ্ছা, ৩ নম্বর দেখো, উদার শিল্পনীতিতে দেশি বিদেশি বেসরকারি উদ্যোগী অসংখ্য ক্ষুদ্র ইস্পাত স্পঞ্জ আয়রন কারখানা স্থাপন করা হয়েছে, এবং ভবিষ্যতে সরকার কর্তৃক কিন্তু জমিদানের মাধ্যমে বিদেশি কোম্পানিগুলিকে আহ্বান করা হচ্ছে, যাতে তারা এসে এখানে, যেহেতু আমাদের সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে, তারা এসে যাতে এই শিল্প কারখানা গড়ে ইস্পাত তৈরি করতে পারে। আচ্ছা, তারপরে দেখো, সেইলের উদ্যোগে পুরনো বৃহৎ প্ল্যান্টগুলি আধুনিকীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা গেছে। দেখো, বর্তমানে আমাদের এই কুলটি যে বা ইস্কো যে লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে, সেটা কিন্তু এই সেলের আওতায় এসছে, সেলের আন্ডারে এসছে। যার ফলে একে কিন্তু আধুনিকতার ছোঁয়ায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। নতুন যন্ত্রপাতি আনা হয়েছে,
হ্যাঁ, ইত্যাদি সংস্কারের মাধ্যমে কিন্তু আহ, এই শিল্প ইস্পাত কেন্দ্রটি কিন্তু আধুনিকতার ছোঁয়া এসছে। তাহলে আমাদের রাজ্যে কিন্তু সম্ভাবনা ও ভবিষ্যৎ লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে উজ্জ্বল, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, সামগ্রিকভাবে এটা আমাদের আজকের ক্লাস ও লৌহ ইস্পাত সম্পর্কে গেল। আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে আবার বলো কখন, আমি নিশ্চয়ই আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? এবারে এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। এই প্রশ্নগুলো তোমরা তোমরা একটু দেখে নাও। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে বলার চেষ্টা করো, এবং এগুলো খাতায়ও কিন্তু নোট ডাউন করতে পারো। পরীক্ষার জন্য কিন্তু সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানার নাম কি? ভেরি গুড। হ্যাঁ, কুলটিতে অবস্থিত, তাই তো? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, তাই তো? আচ্ছা, বার্নপুর কুলটি। আচ্ছা, দুই, ভারতের খনিজ ভান্ডার বলা হয় কাকে? বলো। ভেরি গুড। ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়, তাই তো? আচ্ছা, কয়লা উত্তোলনে পশ্চিমবঙ্গের স্থান কত? সমগ্র ভারতবর্ষের মধ্যে কয়লা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? পারবে কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি, শোনো। আহ, কয়লা উত্তোলনে কিন্তু পশ্চিমবঙ্গের স্থান ভারতবর্ষের মধ্যে সপ্তমতম। ঠিক আছে, 7 নম্বর। আচ্ছা, পরেরটা দেখো, 4 নম্বর। পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি কোনটি? বলো কেউ এটা আমাকে। ভেরি গুড। রানীগঞ্জ কয়লা খনি পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি, তাই তো? আচ্ছা, সেল কত সালে স্থাপিত হয়? বলো। ভেরি গুড, 1954 সালে, তাই তো? আচ্ছা, এবং কি উদ্দেশ্যে স্থাপিত হয়, কেউ বলতে পারবে? ভেরি গুড, লৌহ ইস্পাত শিল্প যে কারখানা তাদের সামগ্রিক উন্নয়নের জন্য, তাই তো? আচ্ছা, সেল এর সদর দপ্তর কোথায়? নতুন দিল্লি। ভেরি গুড। 7 নম্বর দেখো, ভারতের সর্ববৃহৎ ইস্পাত সংস্থা কোনটি? এটা কিন্তু ইস্পাত কারখানা নয়, সর্ববৃহৎ ইস্পাত সংস্থা। আমি একটু বলেছিলাম কিন্তু প্রথমে এই ক্লাসে। মনে করো, মনে করে বলো। মনে পড়ছে না? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শোনো। তাহলে ভারতের সর্ববৃহৎ ইস্পাত সংস্থা হচ্ছে জেএসডব্লিউ। তোমরা নোট ডাউন করে নাও এটা। ভারতের সর্ববৃহৎ ইস্পাত সংস্থা জেএসডব্লিউ। আচ্ছা, 4 নম্বর দেখো, কোন শিল্প সকল শিল্পের মূল বলা হয়? বলো, এটা একদম সহজ কোশ্চেন। কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়? ভেরি গুড, লৌহ ইস্পাত শিল্পকে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছো, এবং কোশ্চেন উত্তরও আমাকে বলেছো। খুব ভালো। আহ, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা লৌহ ইস্পাত যে শিল্প বা কারখানা সম্পর্কে বিস্তারিত জেনেছি। পরের দিন অন্য কিছু বিষয় জানবো। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ স্টুডেন্ট, ধন্যবাদ ক্লাস, থ্যাংক ইউ।